হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি শুধু এটাই বলতে এসেছি যে শাওন নীলার কথা আর শেষ করতে দিলেন না। তার আগেই এসে নীলার দুই বাহু চেপে ধরলেন। নীলা ভ্রু কুঁচকে বলল, লাগছে আমার, ছাড়ুন আমাকে। ভালোভাবে বলে তুমি কিছুই করতে চাও না। নীলা অবাক হয়ে তাকালো। শাওন নীলার এক হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে দিয়ে সজোরে দরজা আটকে দিল। নীলার হাত দুটো ব্যথা করছে। ইচ্ছে করছে দরজায় লাথি মারি। আসলে দরজায় না, ওনার মাথায় মারতে পারলে ভালো লাগতো। নীলা রাগে কটমট করতে করতে সোফায় গিয়ে বসলো। সোফাটা অত বড় না যে পা টান টান করে ঘুমাবে। শাওনের রুমের সোফাটা আর একটু বড়, যদিও এই বাড়ি আসার পর থেকে আমার ঘুম গেছে। আগে ঘুমাতাম খাটে, তারপর সোফাতে, কয়েকদিন পর কিনা মেঝেতে ঘুমানো লাগে, তারপর কিনা ঘরের বাইরে। মুখ দিয়ে একটা শ্বাস বের করে দিল। লাগেজে থাকা পাখি দুইটা নিয়ে আসতে ইচ্ছে করছে নীলার, কিন্তু তার পারা যাবে না, অসহ্য। তাই আস্তে হেঁটে ওই কোনার রুমটায় আবার গিয়ে ঢুকলো। আপাতত এই আঁকা পাখি দুইটি দেখেই কাটাই। দেখতে দেখতে হঠাৎ আবার সেই কোনার ছবিটার দিকে নজর পড়ল। এগিয়ে গিয়ে হাত নিল ছবিটা এক হাত দিয়ে একটু পরিষ্কার করে নিল। হঠাৎ খেয়াল হলো যে এই মেয়েটাই আজ এসেছিল। ছবিটা ভালো করে দেখছিল। তখনই ফট করে রুমে শাওন ঢুকলো। নীলা টের পেয়ে চোখ বড় বড় করে হাতের ছবিটা শক্ত করে ধরে পিছনে তাকালো। শাওনের মুখে রাগী ভাবি বলে দিচ্ছে নীলার এখানে ঢোকাই উচিত হয়নি। এই রে, এখন শাওন খেতে এসেছিল মনে হয়, তখনই সন্দেহের বশে এই রুমে এসেছে। আসবে নাই বা কেন? নীলাই তো বোকার মতো দরজাটা অল্প খুলে রেখেছিল, তাই হয়তো আরো জলদিই বুঝে গেছে। আমিও না, মনে মনে বলল। চট করে কিছু ভাব নীলা, কি হবে এখন? নীলার মুখে তো স্পষ্ট ভয় ফুটে উঠেছে, রীতিমতো ঘামছেও। মুখের উপর জোর করে হাসি টেনে এনে নীলা বোকার মতো ভয়ে ভয়ে হাসতে বলল, এই রুমের শব্দ হচ্ছিল, আমি মনে করলাম বিড়াল কিনা। হ্যাঁ হ্যাঁ। কি ফালতু এক্সকিউজ দিল সেটা শাওনের কটমট চাহনিতেই বুঝলো। তাছাড়া এত উপরের বিল্ডিংয়ে বিড়ালও বা কিভাবে আসবে? হঠাৎ খেয়াল করলাম শাওন নীলার হাতের দিকে তাকিয়ে আছে। শেষ শেষ, সব শেষ। এখন কি বলবো? সতীনের ছবিতে হাত দেওয়া উচিত হয়নি। এদিক ওদিক তাকাতে লাগলো। শাওন এসে ঝট করে নীলার হাত থেকে ওই ছবিটা নিয়ে আবার সেই একই জায়গায় ফেলে নীলার দুই বাহু আবার চেপে ধরল। নীলা চমকে উঠে শাওনের হাতের দিকে তাকালো। জোরে পড়ে উঠলেন শাওন। মানা করেছিলাম না? নীলার হাত এত জোরে ধরার কারণে ছাড়ানোর চেষ্টা করে বলল, উফ, ছাড়ুন আমাকে। শাওন হুট করে এক বাহু ধরে টানতে টানতে নীলাকে ডাইনিং এর সামনে এনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নীলা ধাক্কার তাল সামলাতে না পেরে ডাইনিং টেবিলের সাথে ধাক্কা খেল, আর ডান হাত দিয়ে পড়ল টেবিলের গোল টিনের গ্লাসের মতো বস্তুতে সাজিয়ে রাখা ছুরি। অপর সাথে সাথে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল। সেই গোল টিনের গ্লাসটা সহ এর ভেতরে ছুরি, কাটা চামচগুলো নিচে পড়ে গেল। নীলার হাত বা হাত দিয়ে ডান হাত চেপে ধরলো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। শাওন নীলার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে তারপর নিচের রুমে চলে গিয়ে সজোরে আবার দরজা লাগিয়ে দিলেন। টেবিলের খাবারগুলো ওভাবেই পড়ে আছে। নীলা ব্যথায় ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর কিচেনের কাছে গিয়ে ট্যাপটা ছেড়ে হাতটা ট্যাপের নিচে ধরলো। চোখ থেকে এখন আর পানি পড়ছে না। অনেক সময় ওইভাবেই হাত ট্যাপের নিচে রেখে ট্যাপের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেল। যাক, ভিটামিন কে বেটা তার কাজটা করেছে তাহলে। ট্যাপ বন্ধ করে এসে সোফায় বসলো। একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে নিজের জীবনের জন্য উপহাসের এক ম্লান হাসি দিল। সোফার পিছনে যে ছোট বালিশ ছিল সেটা মাথার নিচে দিয়ে জড়সড় হয়ে শুয়ে পড়ল। ডান হাতটা সোফা থেকে হালকা বাহিরে বের করে রাখলো। অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল। আজ একটু আগেই ঘুম ভাঙলো। উঠে বসে ডান হাত দিয়ে চোখ ডলতে গিয়ে দেখলো সাদা কিছু একটা দিয়ে কাটা জায়গায় ব্যান্ডেজ করা। পাশেই টি টেবিলে একটা স্যাভরন ক্রিম রাখা। কপাল কুঁচকে সেটার দিকে তাকালো। তারপর ডান হাতটা নিজের চোখের সামনে ধরে হাঁ করে বলল, ব্যাপারটা কি? আমি তো রাতে এমন কিছু বেঁধে ঘুমাইনি, তাহলে এটা কেমন ম্যাজিক? অবাক চোখে মুখ ঘুরিয়ে শাওনের রুমের দরজার দিকে তাকালো আর মুখ দিয়ে বলে উঠল, উনি করেছেন। শাওন নিজের রুম থেকে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে এলো। আজ সে সাদা শার্ট আর কালো প্যান্টের সাথে কালো টাই আর কালো জুতা পরেছে, সাথে হাতে নেভি ব্লু কোটটা ভাঁজ করে রাখা। নীলা ব্যান্ডেজ করা হাতটা নিজের মুখের সামনে ধরেছিল। শাওনকে দেখে ওর দিকে ওই অবস্থাতেই তাকালো।
শাওন ফোনে কথা বলতে বলতে নীলার দিকে স্বাভাবিকভাবেই এক পলক তাকিয়ে না থেমেই চলে গেল, যেন শাওন কিছুই জানে না। নীলা ধীরে ধীরে 2 বার পলক ফেলল আর শাওনের যাওয়া লক্ষ্য করলো। শাওন নীলাকে পাত্তা না দিয়েই বেরিয়ে গেল। নীলা হুট করে নিচের হাত নামিয়ে নিজেকে কঠোরভাবে বলল, নীলা, এটাকে আর কিছু না, জুতো মেরে গরুদান বলে। গরুদান বুঝলি? তাই এত অবাক হবার কিছুই নেই। আবার ভ্রু কুচকে হাতটার দিকে তাকালো আর মনে মনে বলল, কিন্তু উনি এটা কখন করলেন আর আমি টেরও পেলাম না? একটা নিঃশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। আজ এত সকাল সকালে উনি অফিসে গেল? নীলা সোফা থেকে নেমে দৌড়ে গোসল সেরে নিতে গেল। আজকের গোসলটা কাকতারুয়ার মতো দিচ্ছে, তবে পার্থক্য একটাই, কাকতারুয়া 2টা হাত মেলে থাকে, কিন্তু নীলা শুধু ডান হাত মেলে আছে। রিস্ক নেওয়া যাবে না। কাটা জায়গায় বেশি নাকি পানি লাগাতে নেই। ওনার জন্য এখন ঘুমের সাথে সাথে শান্তির গোসলও শেষ। আরও কি শেষ হবে কে জানে। মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। বাঁ হাত দিয়ে মাথা মুছে শান্তি নাই বিছানায় বসলো। তোয়ালে রেখে চট করে পাখি 2টা বের করলো। কেন জানি না, কিন্তু এই 2টা সত্যি অনেক ভালো লাগে। আজ আবার সন্ধ্যার সময় ছাদে গেল নীলা। ফুরফুরে বাতাসে অনেক ভালো লাগছে। আজ অনেক বাতাস, হয়তো রাতে বৃষ্টি হবে। ইস, যদি ভিজতে পারতাম। গ্রামে কত ভিজেছি। গ্রামে কাটানো সবগুলো মুহূর্ত চোখে ভেসে উঠল। বিশেষ করে কমলা হলুদ রঙের কৃষ্ণচূড়া ফুল গাছটার নিচে শুয়ে থাকা আর ফুলগুলো হালকা বাতাসে এসে নীলার মুখে পড়া। নিজেকেই নিজে প্রশ্ন করলো, আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আর আমার জীবনটা অন্যরকম হতো? হয়তো হতো, হয়তো হতো না। কিন্তু এই গরিলাটাকে তাহলে জীবনেও বিয়ে করতাম না। সাথে সাথে শাওনের গাড়ি গেট দিয়ে ঢুকলো। সাথে সাথে নিচে ছুট লাগালো, কারণ নীলা দরজা খুলে এসেছে। বাসায় ঢুকে সোফাতে বসে আছে, 2 পা নাড়ছে। না জানি আজ আবার কি করে শাওন নীলার সাথে। শাওন দরজা খুলে ঢুকতেই নীলা নড়ে চড়ে বসলো আর পা নাড়ানো বন্ধ করলো। শাওন নিচের রুমের দিকে চলে গেল। নীলা আর চোখে তাকিয়ে দেখলো যে শাওনের হাতে একটা বড় বক্স আর সেটাতে কাগজে ভরা। এইগুলো দিয়ে কি করবে? শাওন গোসলে চলে গেছে। আন্দাজ করে নীলা খেতে বসে পড়ল। নীলা শাওনের মুখোমুখি হতেই চায় না। ডান হাতের কারণে চামচ দিয়ে খেতে হচ্ছে। যেহেতু তরকারি আছে, মাছ ডাল আর সবজিতেই ডান হাত অকেজো হবার কারণে শুধু ডাল আর সবজি খাচ্ছে। অনেক সময় লেগে যাচ্ছে খেতে। শাওন গোসল সেরে একটা ছাই রঙের ফুল হাতা টি শার্টের সাথে কালো ট্রাউজার পরে ওই কাগজগুলো নিয়ে এসে সোফার সামনে টি টেবিলে রাখলো। তারপর ওই টি টেবিলটা ঠেলে একটু সামনে নিয়ে গেল। শাওন মেঝেতে বসে কাগজগুলো বের করতে লাগলো। শুধু কাগজ না, সাথে কলম, পেন্সিল, রাবার, কেচি, ক্লেস, স্কেল, আঠাসহ আরো কি যেন। তারপর শক্ত কার্ডবোর্ডের উপর কাজ করতে লাগলেন। নীলা খাওয়া বাদ দিয়ে এখন ওই দিকেই তাকিয়ে আছে। শাওন খুব সিরিয়াস হয়ে কাজ করছেন। সত্যিই একটা ছেলে যখন সিরিয়াস হয়ে কাজ করে তাকে অনেক সুন্দর লাগে। 1 মিনিট, কি লাগে? সুন্দর? নীলা, তোর মাথা ঠিক আছে? উনি সুন্দর? গরিলা গরিলাই থাকবে। বলেই নিজেকে বাঁ হাত দিয়ে বাতাস করতে লাগলো। তারপর আবার আর চোখে তাকালো। শাওন ঘর বানাচ্ছে। এইটুকু সময়ে এতটা কাজ করে ফেলেছে। তারপর মনে মনে বলল, উনি অল্প সময় করেছে নাকি? আমি গাধার মতো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। তাড়াতাড়ি ভাত মুখে দিতেই দেখলো ভাত অনেক ঠান্ডা হয়ে গেছে। হবারই কথা, এসি অন আছে যে। নীলা উঠে কিচেনে গিয়ে বাম হাত দিয়েই প্লেট ধুয়ে রাখলো। এখন কিচেনে দাঁড়িয়েই চিন্তা করতে লাগলো যে আজ কই যাবো আমি। ওনার রুম থেকে বের করে দিল এখানে, কিন্তু এখন নিজেই উড়ে এসে জুড়ে বসেছে। যদিও শাওন সোফাতে বসেননি, যে সোফাতে নীলা ঘুমায় তার একটু সামনেই। আর কি সোফার দিকে ওনার পিঠ ফেরানো আছে। নীলা গুটি গুটি পায়ে গিয়ে সোফাটার পিছনে দাঁড়ালো। শাওন কাজের দিকেই মনোযোগ রেখে বলল, গেট আউট। নীলা হা হয়ে গেল। ওর কি পিছনেও চোখ আছে নাকি? জলদি হা বন্ধ করে বললাম, আপনি আমার জায়গায় কেন এসছেন? শাওন নীলার দিকে না ঘুরেই বলল, এই বাসা আমার, সেইখানে তোমার বলে কোনো কিছুই নেই। অপমান করল নীলাকে। এইমাত্র উনি। নীলা রাগে কচকচ করতে লাগলো আর বলল, তাহলে কোথায় যাব আমি? দ্যাটস নান অফ মাই বিজনেস, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। আমার বইয়েই গেছে যে আপনার কাছে থাকবো। ওনার বেডরুমে তো যাবই না। কারণ গেলেই নীলাকে মাঝরাতে ঘুম থেকে তুলে বাহিরে বের করে দিয়ে বলে। তাই দাঁতে দাঁত চিপে জলদি জলদি এসে ওনার পিছনের সোফায় বসলো।
মানে যেটা আপাতত আমার বিছানা। বসেই অন্যদিকে তাকিয়ে রইল। নীলা হালকা ঘাড় ঘুরিয়ে তাকিয়েই আবার কাজে মনোযোগ দিলেন, কিছুই বললেন না। যাক, চুপ আছি, এটাই ভালো। নীলা আর চোখে আবার শাওনের কাজের দিকে তাকালো। সত্যি কাগজ দিয়ে এত ভালো কিছু করা যায়? সময় গড়িয়ে 10টা, তারপর 11টা। শাওনের সিরিয়াসভাবে কাজ চলছেই। নীলাও খুব সিরিয়াসভাবেই দেখছে। এটা তাহলে আর্কিটেক্টদের কাজ। শাওন তাহলে একজন আর্কিটেক্ট। চোখ বড় সড়ো করে তাকালেও ঘুমো ঘুমো ভাব আসছে, তাই ছোট্ট বালিশের মতো জিনিসটা মাথার নিচে দিয়ে শাওনের কাজ দেখতে লাগলো। আর শাওন কোনো ক্লান্তি ছাড়াই কাজ করে যাচ্ছেন বলে অবাক হলো। কখন ঘুমিয়ে গেছিল টেরও পেলাম না। সকালে চোখ খুলল, উপরের দিকের হালকা সবুজ ছাদ চোখে পড়ল। ঘাড় ঘুরিয়ে টি টেবিলে চোখ রাখতেই দেখলাম শাওনের তৈরি করা মোটা কাগজের বিল্ডিংটা পুরো কমপ্লিট। ডিজাইনও অনেক সুন্দর। 7 তলা বিল্ডিং। বিল্ডিংটার গা দিয়ে সিঁড়িটা যেন লতাপাতার মতো পেঁচিয়ে উঠেছে। হোয়াইট আর অফ হোয়াইট কাগজ মিলে তৈরি বিল্ডিং, সত্যিই সুন্দর। 1 মিনিট, আমার পায়ের কাছে ভারী ভারী কিছু লাগছে কেন? চোখ নামিয়ে তাকাতেই অবাক হলো, শাওন ঘুমিয়ে আছে, তাও আবার নীলার পায়ের উপর। আর কোনো জায়গা পাননি? সোফা ছোট বলে পা টান টান করে রাখা যায় না, তাই ডান কাত হয়ে শুয়েই এদিক ওদিক ঘুরি। এমনি শান্তি নেই, তার উপর আবার এই নবান শুয়ে আছেন, পা ঝিঝি করছে। কি করব? ডাকলে কি আবার রেগে যাবে? উঠতে বসতেও পারছে না, কি করবে বুঝতেও পারছে না, তাই শুয়েই রইল। পা হালকা নাড়াচাড়া করার চেষ্টা করতেই শাওন ঘুমের ঘোরে পাটা আলতো করে টেনে নিল। নীলা এই কাণ্ড দেখে অবাক হয়ে হাঁ করে মুখ থেকে একটা হাঁপ ছাড়ল। 30 মিনিট হলো মহারাজ এখনো ঘুমোচ্ছে নীলার পায়ের উপর। নীলা শাওনের মুখের দিকেই তাকিয়ে আছে, যদি একটু উঠত, কিন্তু ওঠার নাম নেই। ঘুমিয়ে থাকা অবস্থায় দেখে মনে হয় কতই না নিষ্পাপ সে। 7:30 বাজে। কত রাত অবধি কাজ করেছেন তাহলে যে এখনো ঘুম পাচ্ছি? কিছুক্ষণ পরেই শাওন মাথা নাড়িয়ে চোখ খুললেন। নীলা শাওনের দিকে তাকিয়েছিল, তাই চোখে চোখ পড়ল। নীলার সাথে সাথে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। শাওন 5 সেকেন্ড মতো ওভাবেই শুয়ে থেকে বিষয়টা বোঝার চেষ্টা করলো যে উনি কোথায় শুয়ে আছে। বুঝতে পেরে ফট করে মাথা তুলে উঠে বসলো। কোনো রিয়াকশন নেই, যেন কিছুই জানেন না। তারপর হাত দিয়ে টি টেবিলে রাখা ফোনটা নিয়ে সময় দেখলো। বুঝলেন যে অনেক দেরি হয়েছে আজ। শিট বলে উঠে নিজের রুমে চলে গেল। নীলা হাঁপ ছেড়ে উঠে বসে 2 হাত দিয়ে নিজের পা দুটো ধরল। অবশ হয়ে আছে। নীলা শাওনের রুমের দরজার দিকে নাক মুখ কুঁচকে তাকালো, বলে উঠল, গরিলা একটা। আমি শাওনের রুমে ঢুকলাম। শাওন গোসল করছে এখনো। মনে করেছিল গোসল শেষ, যাক কি আর করার। ফিরে আসতে যাবে এমন সময় শাওনের ফোন বেজে উঠল। নীলা ফিরে তাকালো, ফোনটা বিছানার উপর রাখা। নীলার পিসিমণির ফোন হতে পারে মনে করে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখলো নীলার ধারণা ভুল। সুইটি নামের কেউ ফোন করছে। নীলার দেখতে দেখতে ফোনটা বাজা বন্ধ হলো। নীলা বের হবার জন্য ঘুরলো, সাথে রিং বেজে উঠলো। তবে এটা মেসেজের রিংটন। ঘুরে তাকালো, দেখলো ওই মেয়েই দিয়েছে। শুধু এইটুকুই লেখা দেখলো, ফোন কেন ধরো না, প্লিজ দয়া করে আজ রাতে দেখা করো। নীলা এর পরেও হয়তো কিছু ছিল, কিন্তু পুরোটা ফোনের ডিসপ্লেতে এলো না। ফোনও তো লক করা, না হলে বাকি অংশও পড়ে নিত। কে এই মেয়ে? রাতে কিসের জন্য দেখা করতে যাচ্ছে? সাথে সাথে আর একটা মেসেজ আসলো, এবার লেখা, আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ প্লিজ লেট মি এক্সপ্লেইন। নীলা মুখ হা হয়ে গেল মেসেজটা দেখে। মুখের উপর বাঁ হাত রেখে বাথরুমের দিকে তাকালো। আর বুঝতে বাকি রইল না, এই মেয়ে সেই মেয়ে সুইটি। বাহ, ভাজা ভাজা জীবনের জন্য সুইটি নামক সতীন ফ্রি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাফেয়ার চলছে সেটা কি নীলা নীলার গুণধর শাশুড়িকে জানাবে? ওনার তো জানা দরকার যে কেমন ছেলে ওনার। কিন্তু তার ফোন নাম্বার কই পাবো? ফোনে তো পাসওয়ার্ড দেয়া। কোমরে বাঁ হাত রেখে এদিক ওদিক তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, উনি আমাকে এত রাগ দেখান, অত্যাচার করেন, এখন আমার এর প্রতিশোধ নেবার পালা। শাওন বাথরুমে দরজা খুলে বের হতেই নীলা মুখের হাসি সরিয়ে কোমর থেকে হাত নামালো। শাওন বের হয়ে নীলাকে দেখেও না দেখার ভান করে কাবাডের থেকে শার্ট বের করতে ব্যস্ত হয়ে গেল। নীলা গিয়ে নীলার লাগেজ খুলল। শাওন কালো শার্ট পরে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ঘড়ি পরতে লাগলো। নীলা আপন মনে শাড়ি খুঁজছিল, আজ কোনটা পরা যায়। শাওন ঘড়ি পরতে পরতে নীলার লাগেজের দিকে তাকালো।
তারপর নীলার বাম পাশে এসে দাঁড়ালো। নীলা শাওনের কালো জুতার দিকে তাকিয়ে আস্তে আস্তে শাওনের মুখের দিকে তাকালো। শাওন নীলার লাগেজে কি দেখছে। নীলা নিচু হয়ে নীলার লাগেজের দিকে হাত বাড়াতেই নীলার পাখি দুইটার কথা মাথায় এলো। নীলার সাথে সাথে বাঁ হাত দিয়ে পাখি দুইটা লাগেজের সাথে চেপে ধরলো। শাওন নিচু হয়ে নীলার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, হাত সরাও। নীলাও ভ্রু কুঁচকে শাওনের দিকে তাকিয়ে বলল, আমার লাগেজ আপনি হাত সরান। শাওন যে রেগে যাচ্ছে বুঝতে পারছে।